দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তাড়াতাড়ি রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারাজ শারমিন। এই মাসের আমাদের তারকা মরমী সাধক জালালউদ্দিন খাঁ। লৌকিক ঐতিহ্যের অবিস্মরণীয় মরমী সাধক জালালউদ্দিন খাঁ 1894 সালের 24শে এপ্রিল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আসদহাটিতে জন্মগ্রহণ করেন। আত্মতত্ত্ব, দেশতত্ত্ব, নিগুড় তত্ত্ব, পরম তত্ত্ব অথবা লোকতত্ত্ব, এমনকি বিরহ তত্ত্বের সহস্রাধিক গান আছে জালালউদ্দিন খাঁর রচিত। জালালউদ্দিন খাঁকে নিয়ে পুরো মাস জুড়ে আমরা আয়োজন করেছি তাড়াতাড়ি রচিত অনুষ্ঠানের প্রতিটি পর্ব। জালালউদ্দিন খাঁর গান শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিল্পী সুনীল কর্মকারকে। সুনীল দা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। মরমী সাধক জালালউদ্দিন খাঁর গান এবং তার জীবন নিয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি গবেষক এবং লেখক সুমন কুমার দাসকে। সুমন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আমরা একটা গান দিয়ে শুরু করি জালালউদ্দিন খাঁর আজকের অনুষ্ঠানটা। সুনীল দা, কোন গানটা দিয়ে শুরু করব আমরা আজকে? কথা অতৃপ্ত আশায়। জি। অতৃপ্ত আশায় ঘুরিছে সদায়, অস্তিত্বহীন মানুষেরই মন। অতৃপ্ত আশায় ঘুরিছে সদায়, অস্তিত্বহীন মানুষেরই মন। অতৃপ্ত আশা কখন কার কিবা হয় না আছে নিশ্চয়, একজনের হাতে বাধা জীবন মরণ। কখন কার কিবা হয় না আছে নিশ্চয়, একজনের হাতে বাধা জীবন মরণ। কেবল আমার আমার নিত্যই ভাবিয়ে সার, কেবল আমার আমার নিত্যই ভাবিয়ে সার। বসিছ হৃদয় মাঝে কত আকিঞ্চন, অতৃপ্ত আশায় ঘুরিছে সদায়, অস্তিত্বহীন মানুষেরই মন। অতৃপ্ত আশা
করে মিছে মন্ত্রণা সহিছ যন্ত্রণা ভব দুঃখ তোর তাই হয় না বারণ করে মিছে মন্ত্রণা সহিছ যন্ত্রণা ভব দুঃখ তোর তাই হয় না বারণ ঘুরাইলে ঘুরো বুঝিতে না পারো ঘুরাইলে ঘুরো বুঝিতে না পারো কলুর বলদের মতো সারাটা জীবন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্বহীন মানুষেরই মন অতৃপ্ত আশা পলকে সর্বনাশ মিছে পরবাস ঝংকারে নাচিছ পুতুল যেমন পলকে সর্বনাশ মিছে পরবাস ঝংকারে নাচিছ পুতুল যেমন মায়া বৈরি লইয়া তিমিরে ডুবিয়া মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া রয়েছে ভুলিয়া জালালের মন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্বহীন মানুষেরই মন অতৃপ্ত আশা। অনেক ধন্যবাদ সুনীল দা, অনেক ধন্যবাদ আপনাকে। সুমন ভাই, জালালউদ্দিন খাঁ সম্বন্ধে তো আমরা খুব, আমি বলবো যে যতটুকু গবেষণা করে জানতে পেরেছি, সবাই আসলে ওভাবে এখনো জানতে পারেনি। নিজেরা আমরা কতটুকু জানি এটাই আসলে এখনো প্রশ্ন। তো জালালউদ্দিন খাঁর জীবন নিয়ে যদি আপনার কাছে একটু জানতে চাই, এবং ওনার গানের কিভাবে আবির্ভাব হলো। আসলে জালালউদ্দিন খাঁ খুব মহৎ একজন মহাজন ছিলেন, জি, কিন্তু তার গান সেভাবে আমাদের বাংলায় কোনো বাংলায় এভাবে প্রচারিত হয় নাই। বলা হয়ে থাকে যে বিভিন্ন বিদ্বৎ সমাজ বলে থাকেন লালনের পরে তাত্ত্বিকগত দিক দিয়ে জালালউদ্দিন খাঁর গানগুলা খুবই মহৎপ্রাণ গান। তা আসলে লালন একদিকে জন্মগ্রহণ করেছেন দেশের এক প্রান্তে, এবং জালালউদ্দিন খাঁ যেদিকে জন্মগ্রহণ করেছিলেন সে অঞ্চলটা একটা হাওর অধ্যুষিত অঞ্চল ছিল। 1894 সালে জালালউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেছিলেন, তখনকার নেত্রকোনা। সেখানকার সময়ে আপনার একটা মানুষ জন্মের পর থেকেই নানা ধরনের গান থাকতো। বিশেষ করে যখন মায়ের পেটে একটা সন্তান থাকে, সাতবক্ষণ নামে একটা অনুষ্ঠান হয়, তখন সেই অনুষ্ঠানে হিন্দু মুসলমান নির্বিশেষে অংশ নিতেন। তখন একটা গানের আয়োজন থাকতো। তো মানুষ জন্মের আগ মুহূর্ত থেকেই গানের সঙ্গে মূলত একটা সুরের সঙ্গে তার পরিচয়টা হয়ে যায়। জন্মের পরও বিভিন্ন উপলক্ষে গান বাজনা হতো। জালালউদ্দিন খাঁর জন্মটা ওই অঞ্চলে, সেই অঞ্চলের সংস্কৃতিটা ধারণ করে জালালউদ্দিন খাঁ তার মতো করে এগিয়ে গেছেন। এবং তার গানের মধ্যে আমরা যে ধরনের ভাবের কথা শুনি, অভাবের কথা শুনি, তার গানে আমরা বিভিন্ন তত্ত্বের কথা পাই। বিশেষ করে দেহতত্ত্বের কথা পাই, নিগুড় তত্ত্বের কথা পাই, পরম তত্ত্বের কথা পাই, বাউলদের যে গুহ্য কিছু সাধনা কেন্দ্রিক বিষয় আসলে রয়েছে সেসব কথা পাই। আসলে জালালউদ্দিন খাঁ তার অপরাপর তার পূর্বসূরি যে মহাজনরা রয়েছেন তাদের মহাজনদেরকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, করে তার মতো করে নিজস্ব স্বতন্ত্র একটা দর্শন উপস্থাপন করেছেন। আর জালালউদ্দিন খাঁ এইভাবে বেড়ে উঠেছেন বলি, তার নিজস্ব সংস্কৃতি বেড়ে উঠেছেন বলি আমার মনে হয় যে অন্যদের চেয়ে একটু পৃথক অবস্থানে জালালউদ্দিন খাঁর অবস্থান। দাদা, এখনের অংশটা যদি আমি শুরু করতে পারি একটি গান দিয়ে, জালালউদ্দিন খাঁর আরেকটা গান যদি শুনতে চাই আপনার কাছ থেকে, কোন গানটা শোনাবেন আপনি এখন? খুলনাই দরিয়ার পারে। আচ্ছা,
খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। এর আগায় বসে সোনার ময়নায় গে 40 বছর, আগায় বসে সোনার ময়নায় গে 40 বছর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। কই গেল সে তোতা ময়না, কই গেল সেই কোকিলা, যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ উতালা। কই গেল সেই তোতা ময়না, কই গেল সেই কোকিলা, যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ উতালা। দহিছে সে অন্তর জ্বালা, কাঁপে অঙ্গ থর থর। দহিছে সে অন্তর জ্বালা, কাঁপে অঙ্গ থর থর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। তরুণ বয়সে সে ছিল বেহেশতি সুন্দরী দরিয়া মন্থন করিয়া লুটে নিল রত্নপুর। তরুণ বয়সে এসে ছিল বেহেশতি সুন্দরী দরিয়া মন্থন করিয়া লুটে নিল রত্নপুর। নেশায় তখন ছিলাম বিভোর, মনটা ছিল বেখবর। নেশায় তখন ছিলাম বিভোর, মনটা ছিল বেখবর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। বেতাল হয়ে পাতাল করে ধীরে এখন চলেছি, তাজা রক্ত জ্বলতি আগুন নিভে ঠান্ডা হয়েছি। বেতাল হয়ে পাতাল করে ধীরে এখন চলেছি, তাজা রক্ত জ্বলতি আগুন নিভে ঠান্ডা হয়েছি। জ্বালালে কয় বেঁচে আছি দুঃখে কষ্টে নিরন্তর, জ্বালালে কয় বেঁচে আছি দুঃখে কষ্টে নিরন্তর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। এর আগায় বসে সোনার ময়নায় গে 40 বছর, আগায় বসে সোনার ময়নায় গে 40 বছর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। ধন্যবাদ দাদা। সুমন ভাই, আপনি একটা কথা বলছিলেন যে এলাকা ভিত্তিক বাউল গানের তারতম্য আছে এবং গানের ধরনেও বিভিন্নতা আছে। একটু জানতে চাবো আপনার কাছে এই পার্থক্যগুলো কেন এবং কি ধরনের পার্থক্য? আসলে এটা আমাদের
বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, আর এই কারণেই এই পার্থক্যটা। আসলে এই অঞ্চলের সিলেট কিংবা নেত্রকোনা অঞ্চলে যারা বাউল গানের চর্চা করেছেন তাদের মধ্যে আলাদা একটা রীতি রয়েছে। তাদের দর্শন মানুষ বোঝানোর যে চিত্র, যেটা লালন বলেছেন, লালন যেমন জাতপাতের কথা বলেছেন, তেমনি জালালউদ্দিন খাঁ সহ তার সমসাময়িক কিংবা তার পূর্বসূরি এই অঞ্চলের বাউলরাও মানুষ বোঝানোর কথা বলেছেন। জালালের তো বিখ্যাত গানই রয়েছে যে মানুষ থেকে ক্ষুধা বোঝো এই মন্ত্রণা কে দিয়ে আছে, বিখ্যাত গান জালালউদ্দিনের। সেই গানের মধ্যে তার যে দর্শনটা সেটাও আমরা বুঝতে পারি। আবার আমরা বীরভূমের যদি ইতিহাস আমরা একটু দেখি, সেখানে দেখা যায় বীরভূমের ইতিহাস গ্রন্থের প্রায় 150 বছর আগেও সেখানে একটা গৃহী বাউলের একটা পরম্পরা ছিল, সেটাও আমরা দেখতে পাই। এবং জালাল যে ধরনের চর্চা করে গেছেন, হালের আমলের শাহ আব্দুল করিম যে ধরনের চর্চা করছেন তার গানের, কিংবা জালালের সামান্য একটু বড় রশিদউদ্দিন, যার সংস্পর্শে এসে জালালউদ্দিন খাঁ একটা দীর্ঘ সময় কাটিয়েছিলেন। আসলে বাউল মতবাদটা ঠিক এক অর্থে মোটা দাগে বলা সম্ভব না। এটা গৃহী বৈষ্ণব, এখানে বৌদ্ধ সহজিয়া, এখানে আপনার ফকিরি মতবাদ, সব মতবাদ মিলেমিশে একাকার হয়ে গেছে এবং সব কিছু মিলিয়েই বাউল মতবাদটা ধরতে হবে। এবং জালালউদ্দিন খাঁ ছিলেন সেই মতবাদের, সেই অন্যতম একজন মহাজন। আচ্ছা, আমরা যখন জালালউদ্দিন খাঁর গানের কথা বলছি, আমরা বলছি ওনার গানের মধ্যে একই সাথে আমরা অনেকগুলো তত্ত্ব দেখতে পাই, মানে দেহ তত্ত্ব থেকে শুরু করে নিগূঢ় তত্ত্ব বলেন, বা আমরা যে তত্ত্ব দেশ তত্ত্বর কথা বলছি, লোক তত্ত্বর কথা বলছি, এই যে ওনার গানের ধরনগুলো কোন আঙ্গিকে আসলে জালালউদ্দিন খাঁর গানের ধরন এটা নানা ধরনের রয়েছে। সেটা যেমন বাউল গানের বিভিন্ন বিশেষত্ব কেন্দ্রিক রয়েছে, আমাদের ভাটিয়ালি গানেরও বিভিন্ন বিষয় আশয় রয়েছে, যেটা সুনীলদার কণ্ঠে আমরা ইতিমধ্যে শুনলাম। জালাল গীতিকার একজন প্রণম্য শিল্পী, উনি মুষ্টিমেয় আরও 2-1 জন গাইছেন। যদিও তার গানের চর্চা খুব বেশি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না, আরও হওয়া উচিত ছিল। আমরা জানি যে 1949 সালে জালাল গীতিকার গানের মুগ্ধ হয়ে আব্বাসউদ্দিন একটা চিঠি লিখেছিলেন। তাকে বলেছিলেন যে আব্বাসউদ্দিন তার চিঠিতে যে আপনি যেখানে বসে আছেন সেখানে সৌরভ বিলাচ্ছেন, সেটা আমাদের উদ্বেলিত করে। 1949 সালে যদি আব্বাসউদ্দিনের এই বয়স হয় জালাল গীতিকার সম্পর্কে, যে সেখানে সৌরভ বিলাচ্ছেন, আজকের এই পর্যায়ে এসে এতদিন পরে এসে কেন জালাল গীতিকার এই মহিমা আমাদের মধ্যে উদ্ভাসিত হলো না, সেটা একটা প্রশ্ন রাখে। তা আমার মনে হয় যে জালালের যে গান রয়েছে তার তত্ত্বগুলো ছড়িয়ে দেওয়ার জন্য, তার গানগুলো সম্প্রসারিত করার জন্য আমাদের এই প্রজন্মের শিল্পী এবং যারা সুনীলদার মতো যারা প্রবীণ শিল্পী রয়েছেন তাদের মাধ্যমে এই সুরগুলো ভালোভাবে যেন ছড়িয়ে পড়ে, সে প্রত্যাশা আমরা আসলে করতেই পারি। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের একবার ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে এবং এনটিভি কর্তৃপক্ষকে। সুনীলদা, আপনাকেও ধন্যবাদ আমাদের গান শোনাবার জন্য। আরেকটা গান আমরা শুনবো, শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করবো। তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি। সুনীলদা, প্রিয় দর্শক, সময় একেবারেই শেষ। পরবর্তী পর্বে আবারও হাজির হব জালালউদ্দিন খাঁর আরও কিছু গান নিয়ে, ওনার জীবনী আরও কিছু কথা শুনবো আমরা। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশাই করছি। ধন্যবাদ সবাইকে। সুনীলদা। সরল মতি ঊর্ধ্বগতি, সরলমতি ঊর্ধ্বগতি, বরণ হয় তার কাঁচা সোনা, ভঙ্গিতে যায় চেনা, প্রেমিকে ভঙ্গিতে যায় চেনা। দেখতে সরলমতি ঊর্ধ্বগতি, সরলমতি ঊর্ধ্বগতি, বরণ হয় তার কাঁচা সোনা, ভঙ্গিতে যায় চেনা, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। মন তাহার ঘুমের ঘোরে নয়নের উপনেহার করে, প্রেম পুরীতে ধরা পড়ে আত্মশোক বোঝে না। মন তাহার ঘুমের ঘোরে নয়নের উপনেহার করে, প্রেম পুরীতে ধরা পড়ে আত্মশোক বোঝে না।
সরল হয়ে সহজ মন্ত্র শিখিল যে জনা ও তার কামসাগরের চর পড়েছে কামসাগরের চর পড়েছে প্রেম সাগরে চলাতে না ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা লোকে কয় করনে শুনি চণ্ডীদাস আর রজকিনী তারা প্রেমের শিরোমণি এমন হয় কয় জনা লোকে কয় করনে শুনি চণ্ডীদাস আর রজকিনী তারা প্রেমের শিরোমণি এমন হয় কয় জনা মৃতদেহে জীবন পাইল জগতে ঘোষণা প্রেমিকের প্রেমার কামারা প্রেমিকের প্রেমার কামারা মরে গেল দম ছোটে না ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা দুগ্ধ জলে এক যুগেতে মিশাইলে রাজহংসে তারে পেলে করে এই ঘটনা প্রেম পরীক্ষা দুগ্ধ জলে এক যুগেতে মিশাইলে রাজহংসে তারে পেলে করে এই ঘটনা চুমুক দিয়ে দুগ্ধ খাবে জল তো আর খাবে না এমন প্রেমিক হবে যারা এমন প্রেমিক হবে যারা 84তে আরা সে না ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা সরলমতি ঊর্ধ্বগতি সরলমতি ঊর্ধ্বগতি করণ হয় তার কাঁচা সোনা ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা